নমস্কার। দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও সত্য ঘটনার আপডেট নিয়ে আজকের সংবাদ ধারায় একই মঞ্চে সব রকম, তাই আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাই। শিরোনামে সংবিধানী ভরসা, ইউনূসকে গতিচ্যুত করতে সেনাপ্রধান। পরীক্ষা দেব না, বিজ্ঞপ্তিও চলবে না, সুপ্রিম কোর্টের রায় মানতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্টে জঙ্গিদের হাতে জৈব অস্ত্র তুলে দিচ্ছে পাকিস্তান। বন্য পশু শিকার বন্ধ হোক, হে মানুষ আমাদের বন্ধু হোক। বাঁকুড়া পুরুলিয়ায় বন্য পশু শিকারকে কেন্দ্র করে বন দপ্তরের জরিমানার কড়া বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি তারই বিস্তারিত। সংবাদ শোনার আগে আমাদের চ্যানেল আইকনিক বাংলাকে এবং আজকের এই জনপ্রিয় এপিসোডকে লাইক, শেয়ার ও কমেন্টের পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি চরম সংঘাতের পথে হাঁটতে চলেছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। একাধিক গোয়েন্দা সূত্রে খবর, ইউনূসকে প্রধান উপদেষ্টা পদ থেকে সরাতে সব পথ খতিয়ে দেখতে সক্রিয় হয়েছে ওয়াকার। এর আগে ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন করতে হবে বলে ইউনূসকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান। তারপরে জল্পনা রটে ইউনূস ইস্তফা দিতে পারেন, যদিও সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন বলে দাবি অন্যান্য উপদেষ্টাদের। গোয়েন্দা সূত্রদের দাবি, সাধারণ নির্বাচনের জন্য পরের বছর জুন পর্যন্ত অপেক্ষা করতে কোনোভাবেই রাজি নন ওয়াকার। তাই সেনা অভ্যুত্থান ছাড়া আর কোন পথে ইউনূসকে অপসারণ সম্ভব তা নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু করেছেন তিনি। বাংলাদেশের সংবিধানে এ নিয়ে কী সংস্থান রয়েছে তাও দেখা হচ্ছে। গতি বাঁচাতে ফের ভারত বিদ্বেষী হাতিয়ার করছে ইউনূস। রবিবার বিভিন্ন দলের সঙ্গে বৈঠক চলাকালীন তিনি দাবি করেন, আধিপত্য শেষ হওয়ার রাজনৈতিকভাবে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চেষ্টা করছে ভারত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সরকারের মেয়াদ 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। হাসিনার দেশত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রায় 10 মাস অতিক্রান্ত। সূত্রের মতে সাংবিধানিকভাবে ইউনূসের সরকার এখন নড়বড়ে। ওয়াকারের পাশাপাশি সেনা শীর্ষ আধিকারিকদের অনেকেই মনে করছে নির্বাচনে দেরি করার অর্থ সংবিধানকে লঙ্ঘন করা। তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপর চাপ তৈরি করে জরুরি অবস্থা জারি করা নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে। ইউনূস যদি নিজে সরে না যান তাহলে রক্তপাত ছাড়া অস্থায়ীভাবে বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতে পারেন সেনাপ্রধান। এই পরিস্থিতিতে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও খালেদা জিয়া বিএনপি যাতে একসঙ্গে নির্বাচনে অংশ নেয় সেজন্য সচেষ্ট হয়েছে সেনাপ্রধান। সূত্রের খবর, জরুরি অবস্থা জারি হলে তত্ত্বাবধায়ক সরকারকে ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়। পরীক্ষা দেব না, বিজ্ঞপ্তিও চলবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে নারাজ পশ্চিমবঙ্গের চাকরিহারা 26,000 শিক্ষকরা। শিক্ষা সচিবের সঙ্গে কথা বললেও পুরোপুরি সন্তুষ্ট নয় চাকরিহারা শিক্ষকরা। বৈঠক চাইছেন তারা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গেও, আর চাইছেন পরীক্ষা ছাড়াই চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস। সোমবার বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের পর এটাই অবস্থান আন্দোলনকারী শিক্ষকদের স্পষ্ট বার্তা। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আন্দোলন থামছে না, বরং এ দেশ এবার দিল্লিমুখী। এদিনই আন্দোলনকারীদের মধ্যে বিজেপি ঘনিষ্ঠ একাংশ রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আরও কয়েকজন প্রতিনিধি দিল্লি পাড়ি দিচ্ছেন। আইনি লড়াই তো বটেই, আন্দোলনকেও দিল্লির দরবারে নিয়ে ফেলতে চাইছেন তারা। তবে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে রিভিউ পিটিশনের ড্রাফট দেখে তারা সন্তুষ্ট। সাংবাদিক বৈঠকে তারা তা স্বীকার করেও নিয়েছেন। আন্দোলনকারীদের তরফে বৃন্দাবন ঘোষ বলেন, পুরো খসড়া দেখানো হয়েছে, আমাদের দেখে মনে হয়েছে সেটা ঠিকই আছে। তবে তাদের বক্তব্য, বেশ কিছু প্রশ্নের উত্তর তারা পায়নি, সেগুলি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী দিতে পারবেন। তাই এদিনের বৈঠকে শিক্ষামন্ত্রী না থাকায় তারা যথেষ্ট হতাশ হয়েছেন।
আন্দোলনকারীরা জানায়, তারা বৈঠকে স্পষ্ট দাবি করেছেন রিভিউ পিটিশনের আগে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা যাবে না। পরীক্ষা নয়, প্যানেলের পুনর্গঠন করে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নিয়োগ করুক সরকার। সূত্রের খবর, রাজ্যে রিভিউ পিটিশন এখনও শুনানির জন্য গৃহীত হয়নি। গৃহীত হওয়ার আগে ডিফেক্ট ক্লিয়ারিং পর্যায়ে রয়েছে সেটি। আবার সোমবার থেকে ছুটি পড়ে গিয়েছে সুপ্রিম কোর্টে, অথচ 31শে মে পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা দিয়ে রেখেছে শীর্ষ আদালত। এর মধ্যেই 2রা জুন মন্ত্রিসভার বৈঠকে এসএসসি নিয়োগ বিধি নিয়ে আলোচনা হওয়ার কথা। তাই আন্দোলনকারীদের চাপ আর আইনি ফাঁড়া রাজ্য সরকার কীভাবে সামলায় সেটা এখন দেখার। চাকরি প্রার্থীদের বক্তব্য, আদালতে তাদের সঙ্গে সুবিচার হয়নি। যে নথি সিবিআই উদ্ধার করেছে তাকে মান্যতা দিক সুপ্রিম কোর্ট। তাদের ওএমআর সিটের প্রতিলিপিতে কোনো অসঙ্গতি মেলেনি। তারা কেন ভুক্তভোগী হবেন, এই প্রশ্ন ফের তোলেন তারা। 2 ঘন্টা বৈঠকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার এবং সিনিয়র সচিব সুব্রত চক্রবর্তীর কাছে এই প্রশ্নগুলি রাখেন তারা বারবার বোঝান, কোনোভাবেই যেন পরীক্ষা বা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি না প্রকাশ করা হয়। আন্দোলনকারীদের সব রকম আশ্বাস এই সচিব পর্যায়ে বৈঠকে দেওয়া সম্ভব হয়নি। যেমন বিশেষভাবে সক্ষম বা অন্য কোনো গভীর অসুস্থতা থাকা প্রার্থীদের চাকরি ফেরানোর ব্যবস্থা কী হবে সেও প্রশ্ন রাখা হয়েছে। সেগুলির সদুত্তর তারা পায়নি বলেই প্রতিনিধিরা দাবি করেছেন। সেই কারণে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক প্রতিনিধি বলেছেন, শিক্ষামন্ত্রী বৈঠকে থাকলে আমরা 100% খুশি হতাম। জঙ্গিদের হাতে জৈব অস্ত্র তুলে দিচ্ছে পাকিস্তান। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্টের আশঙ্কায় মেঘ উঠেছে ঘন ঘটা। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্টের আশঙ্কার মেঘ উঠেছে, সতর্ক ভারতও। বিশ্বের 189টি দেশে স্বাক্ষর করেছে রাষ্ট্রসংঘের বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন। অর্থাৎ এই সব রাষ্ট্রের কর্তব্য হল জৈব অস্ত্র তৈরি, অধিগ্রহণ, সরবরাহ, মজুতদারি ও প্রয়োগের 100% প্রতিরোধ করা। 1925 খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল অনুযায়ী জৈব অস্ত্রের প্রয়োগ প্রমাণ হলে আন্তর্জাতিক অপরাধে দোষী সাব্যস্ত করতে হবে সেই রাষ্ট্রকে। কিন্তু জৈব অস্ত্র নিয়ে সন্দেহ, আশঙ্কা আর আতঙ্ক আজও সমানভাবে অব্যাহত। আমেরিকার সন্দেহের তালিকায় ইরান, চীন, ভারতের শঙ্কা পাকিস্তানকে নিয়ে। বারবার যাদের দিকে সন্দেহ ধাবিত হয়েছে সেই চীনের গবেষণাগারগুলি নিয়ে, অতি সাম্প্রতিক কোভিড নিয়েও প্রবল সন্দিহান পশ্চিমী রাষ্ট্রগুলি। সেই চীনের সবথেকে ঘনিষ্ঠ অনুগামী রাষ্ট্র হল পাকিস্তান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্ট সন্দেহ প্রকাশ করা হয়েছে ভারতকে সবথেকে শক্তিশালী, শক্ত এবং ভারতের পরমাণু প্রযুক্তিকে প্রধানত থ্রেট হিসাবে বিবেচনা করছে পাকিস্তান। তাই চীনের সহায়তায় তারা পরমাণু অস্ত্র গবেষণাকে আরও অত্যাধুনিক করার দিকেও অগ্রসর হয়েছে। একই সঙ্গে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারকেও উড়িয়ে দেওয়া হয়নি এই রিপোর্টে। নাম না করেও এই রিপোর্টে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন WMC এর উল্লেখ। যে আদালতে জৈব অস্ত্র দিয়েই অঙ্গুলি হেলন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্ট পেয়েছে ভারতবর্ষ। পাকিস্তান বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশনের অন্যতম স্বাক্ষরকারী। তাই সন্দেহ প্রকাশিত হয়েছে ইসলামাবাদ সরাসরি তাদের প্রতিরক্ষা প্রযুক্তির মাধ্যমে এই জৈব অস্ত্র ব্যবহার না করে ঘুরপথে জঙ্গিদের হাতে পৌঁছে দেওয়ার প্ল্যান নিয়েছে। 5 লক্ষ টাকা জরিমানা ও 7 বছর জেল। শিকার বন্ধ করতে সচেতনতা প্রচার বন্য দপ্তরে। শিকার উৎসব অতীত একটি ঐতিহ্যবাহী উৎসব হিসেবে দেখানো হতো, তবে বর্তমানে তা অপরাধ। ধরা পড়লে জেল শুধু নয়, গুনতে হবে জরিমানা। ফলহারিণী কালীপূজা উপলক্ষে 25 এবং 26শে মে পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশ আগে শিকার উৎসব হতো। এর কিছু অংশ এই জেলার লাগোয়া হাওড়ার মধ্যেও পড়ে। এবার ওই 2 দিন জিরো হান্টিং, শিকার শূন্য হিসাবে ঘোষণা করে অভিযানে নেমেছে বন্য দপ্তরের পূর্ব মেদিনীপুর জেলার বন বিভাগ। তাদের সঙ্গে রয়েছে জেলা প্রশাসনও। শিকার থেকে প্রত্যেকে যাতে বিরত থাকে সেই সচেতনতা বাড়ানোর কাজ চলছে। জঙ্গলে শিকার করলে বন্যপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন
2022 অনুযায়ী 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং 7 বছর পর্যন্ত জেল হতে পারে। ব্যানার পোস্টার তৈরি করে সেই বিষয়টি প্রচার করা হচ্ছে। স্পষ্ট জানানো হয়েছে বন্য সংরক্ষণ ঐতিহ্যবাহী শিকার বা শিকারের জন্য কোনো ছাড় নেই। বন্য দপ্তর সূত্রে জানা গিয়েছে জঙ্গলমহলের শিকার উৎসবের আগে ব্যাপক পরিমাণে এই শিকার হতো, কিন্তু বন্য দপ্তর লাগাতার প্রচার ও সচেতনতায় এখন তা প্রায় বন্ধ হতেই চলেছে। এবছর পুরুলিয়া, ঝাড়গ্রাম প্রভৃতি জেলাকে শিকার শূন্য করা গিয়েছে। এই শিকার উৎসব ফলহারিণী কালী পুজোর সময় পূর্ব মেদিনীপুর দিয়ে শেষ হতো। মূলত খিরাই স্টেশন সংলগ্ন জঙ্গলের শিকার হতো। পূর্ব মেদিনীপুরে ডিএফ ও অর্ণব সেনগুপ্তের নেতৃত্বে প্রতিটি এলাকায় সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। যারা শিকারে বের হবেন তাদের এলাকায় গিয়ে সচেতন করার কাজ চলছে। প্রিয় দর্শক, সংবাদ ধারায় এই ছিল আমাদের এখনকার আপডেট। দিনের সেরা গুরুত্বপূর্ণ ও এই সময়ের তাজা আপডেট সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।